হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা ভূতবং এর 34 নম্বর এপিসোডে শুনতে চলেছ দুটি হারিম করা ভৌতিক ঘটনা দুটি পাঠিয়েছে মৌসুমী সরকার। মৌসুমীদির পাঠানো দুটি হারিম করা ভৌতিক ঘটনা শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা যত পারো শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আজকের দুটি হারিম করা ভৌতিক ঘটনাগুলি শোনা যাক। দীপ, আমি মৌসুমী সরকার। আমার বাড়ি শিলিগুড়িতে। আমি ভূতবং এর ভৌতিক ঘটনাগুলি নিয়মিত শুনি। আমার খুব ভালোও লাগে আর ভয়ও লাগে। ছোটবেলার থেকে আমার ভৌতিক ঘটনা শুনতে খুব ভালো লাগে। ছোটবেলায় দাদু ঠাকুমাদের মুখে থেকে শোনা ভৌতিক গল্পগুলি শুনে খুব মজাও পেতাম আর ভয়ও। আমার সাথে দুবার ভৌতিক ঘটনা ঘটেছিল, যা আজ তোমাকে লিখে পাঠালাম। ঘটনা দুটি ছোট হলেও ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে। আগে যেই ঘটনাটা বলবো সেটা রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা, এই 2023-এর ডিসেম্বর মাসের। ঘটনাটি ঘটে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমার বাপের বাড়ি নৈহাটিতে। ছুটি কাটাতে আমি, হাজব্যান্ড আর ছেলে বাপের বাড়ি যাই। 24শে ডিসেম্বরের দিন আমি, আমার দাদা আর বৌদি ঠিক করি দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব। কথা মতো আমরা পার্সোনাল কারে করে আমি, দাদা বৌদি, আমার হাজব্যান্ড আর ছেলে সন্ধ্যে 7টা নাগাদ ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে যাই। দীর্ঘ 7-8 বছর পর দাদা বৌদির বিরিয়ানি খাই। বিয়ের আগে তো মাঝের মধ্যেই যেতাম দাদা বৌদির বিরিয়ানি খেতে, কিন্তু বিয়ের পর যাওয়া হয় না। এমনিতেও আমার শ্বশুর বাড়ি শিলিগুড়িতে। ছুটিতে যখন বাপের বাড়িতে আসি তখন সময় হয়ে ওঠে না দাদা বৌদির বিরিয়ানি খেতে যাওয়ার। তো এইবার সময় করে সবাই যাই দাদা বৌদির বিরিয়ানি খেতে। রাত 9টা নাগাদ আমরা ব্যাক করি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। শীতের রাত, কল্যাণী এক্সপ্রেসওয়ে ফাঁকাই ছিল। এক্সপ্রেসওয়েতে উঠেছি 2 মিনিটের মতো হয়েছে। সামনে দেখি একটা স্কাই ব্লু কালারের লেহেঙ্গা পরা একটা মেয়ে আমাদের গাড়িটা দাঁড় করানোর জন্য হাত দেখাচ্ছে। আমি আর বৌদি দাদাকে গাড়িটা দাঁড় করানোর জন্য বলি, কি ব্যাপার দেখতে। দাদা বলে, না না, কে না কে হবে, কি উদ্দেশ্যে দাঁড়াতে বলছে কে জানে। দাদা রাজি হয় না গাড়িটা দাঁড় করানোর জন্য। আমি আর বৌদি দাদাকে জোর করে দাঁড় করাই। দাদা গাড়িটা দাঁড় করায়। তারপর দাদা গ্লাসটা নামায় আর মেয়েটাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মেয়েটা বলে, প্লিজ একটু লিফট দেবেন, আমার হাজবেন্ড সামনের ফ্লাইওভারের কাছে আছে, একটু লিফট দিন না। দাদা বলে, না না, গাড়িতে জায়গা নেই, অন্য কোনো গাড়ির কাছে লিফট চান। এই বলে দাদা জানলার গ্লাসটা দিয়ে দেয় আর গাড়ি স্টার্ট দিয়ে দেয়। আমি আর বৌদি তো দাদার উপর খুব রেগে যাই। বলি, এটা কি করলি তুই, মেয়েটাকে লিফট দিলি না, একটু হেল্প করলি না। দাদা বলে, পেছনে ফিরে দেখতো একটু মেয়েটা আছে কিনা। পেছনে ঘুরে দেখি মেয়েটা নেই। আমরা বলি, এটা কি হলো, মেয়েটা কোথায় গায়ে বলে এত তাড়াতাড়ি। দাদা বলে, এমন ঘটনা হাইওয়েতে ঘটেই, তোরা এসব জানিস না আর বুঝিসও না। মেয়েটার 2 হাতে রক্ত দেখি, তাই আমি জানলার গ্লাসটা দিয়েই গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছিলাম। এবার আমরা আলোচনা করতে থাকি যে আমরা তাহলে এটা কি দেখলাম, ভূত দেখলাম। এই আলোচনা করতে করতে ফিরছিলাম। সামনে ফ্লাইওভারের কাছে দেখি অনেক লোকজন দাঁড়ানো। সবাই বলা বলি করছিল। বাইকে করে স্বামী স্ত্রী যাচ্ছিল, পেছন দিয়ে একটা লরি এসে ধাক্কা দিয়ে চলে গেছে। আর স্পটেই স্বামী স্ত্রী দুজনেই ডেড। আমরা গাড়ি থেকে নেমেই দেখার জন্য যাই। আর গিয়ে যা দেখি কি বলবো, পুরো শক হয়ে গিয়েছিলাম আমরা সবাই। দেখি সেই মেয়েটা যে আমাদের গাড়িতে লিফট চাচ্ছিল, আর হাজব্যান্ডের মুখ পুরো থেতলে গেছে। আমরা আর দাঁড়াই না, গাড়িতে উঠে পড়ি। সবার মুখ পুরো স্টপ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর দাদা বলে, দেখলি তো কেন আমি লিফট দেইনি। মেয়েটার হাতে রক্ত দেখেই বুঝে গেছিলাম এ স্বাভাবিক জিনিস না, তাই লিফট দেইনি। সেই দিন রাতে আমাদের কারো ঘুম হয়নি। এখনো পর্যন্ত এই ঘটনাটা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর আমার সাথে আরও একবার ভৌতিক ঘটনা ঘটেছিল, যেটা অনেক বছর আগের।
যখন আমি কলেজে পড়তাম। আমি নৈহাটির আরবিসি কলেজে পড়তাম। কলেজে আমার দুজন ভালো বান্ধবী ছিল, অর্পিতা আর সুপর্ণা। সুপর্ণাদের বাড়ি ছিল হুগলির চন্দননগর, আর অর্পিতাদের বাড়ি ছিল আমাদের নৈহাটিতেই। সুপর্ণার জন্মদিনের জন্য আমাকে আর অর্পিতাকে নেমন্তন্ন করে। সুপর্ণাদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অনেকটাই। রাত করে বাড়ি ফেরা যাবে না, তাই আমরা ঠিক করি সেই রাতটা আমি আর অর্পিতা সুপর্ণাদের বাড়িতেই কাটাবো। জন্মদিনের দিন সন্ধ্যাবেলায় কেক কাটা হয়, খুব সুন্দর সেলিব্রেশন হয়। তারপর আমি আর অর্পিতা দোতলার ঘরে গিয়ে বসি। আর সুপর্ণাও একটু বিজি ছিল, অনেক গেস্ট এসছে, তাদেরকে সামলাচ্ছে। তাই আমরা দুজন দোতলার রুমে গিয়ে বসি। আর গরমও খুব ছিল সেই দিন, তাই আমি আর অর্পিতা ঠিক করি ছাদে গিয়ে হাওয়া খাবো। আর বলে রাখি, সুপর্ণাদের বাড়ি 3 তলা, আর আগেরকার আমলের মতো বাড়িটা। আমি অর্পিতা 3 তলায় উঠি, দেখি একটা মাত্র লাইট ধরানো, তেমন আলোও নেই। আর দুটো রুমে তালা মারা। কেন জানি না 3 তলায় ওঠার পর থেকে আমার আর অর্পিতার একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে। এত গরমের মধ্যেও 3 তলায় ওঠার পর থেকে ওয়েদারটা আচমকাই চেঞ্জ হয়ে যায়। আমরা 3 তলার সিঁড়ির দিকে যাচ্ছিলাম ছাদে ওঠার জন্য। আমরা দুজন দেখি একজন শাড়ি পরা মহিলা সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। মহিলাটার মুখ বা শরীর অতটা ভালোভাবে লক্ষ্য করতে পারিনি, কিন্তু দেখলাম শাড়ি পরা একজন মহিলা সিঁড়ি দিয়ে উঠে গেল। অর্পিতা বলে, কাকিমা নাকি? তারপর কোনো উত্তর আসে না। আমি অর্পিতাকে বলি, আরে না না, কাকিমা না, ওদের কোনো রিলেটিভ হতে পারে। আমরা দুজনেই উঠে পড়ি ছাদে। ছাদে যাই, দেখি ছাদে কেউ নেই, ফাঁকা পুরো। আমরা দুজন আলোচনা করি, কি হলো এটা? একজন তো আমাদের আগে ছাদে উঠলো, কোথায় গেল সে? দুজন আমরা বুঝে যাই কিছু একটা তো নেগেটিভ ব্যাপার আছে। দুজনের শরীর পুরো ভারবার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে যাই। এমনকি দোতলার রুমে গিয়েও বসার সাহসটাও ছিল না। নিচতলায় গিয়ে আমরা সুপর্ণার পেছন পেছন ঘোরাঘুরি করি। জন্মদিনের অনুষ্ঠান ভালোভাবেই কাটে। রাতে আমি, সুপর্ণা আর অর্পিতা দোতলার রুমে একসাথে শুই। রাতে 3 জন শুয়ে শুয়ে গল্প করছিলাম আমি আর অর্পিতা। তারপর সুপর্ণাকে বলি, আচ্ছা সুপর্ণা, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? সুপর্ণা বলে, না না, বল না, কি হয়েছে? তখন আমি ওই ব্যাপারটা বলি। সুপর্ণা বলে, তোরা ছাদে গেলি কেন? না বলে। আমরা বলি, গরম লাগিল তাই ছাদে হাওয়া খেতে যাই। তখন সুপর্ণা বলে, আরে সন্ধ্যার পর না 3 তলায় আমরা কেউ যাই না। আমরা বলি, কেন, কোনো প্রবলেম আছে? তখন সুপর্ণা বলে, আমার পিসির ডিভোর্সের পর থেকে মেন্টালি পেশেন্ট হয়ে গিয়েছিল। পিসি 3 তলায় থাকতো, আর পিসি ওই 3 তলার রুমেই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে এমন নেগেটিভ ঘটনা মাঝের মধ্যেই ঘটে। রাতে 3 তলায় অনেক সময় হাঁটা চলার আওয়াজও পাওয়া যায়। তারপর আমরা বলি, পূজা পাঠ দিসনি তোরা? তখন সুপর্ণা বলে, না দেয়নি, ঠাকমা রাজি হয় না তাই দেওয়া হয়নি। তখন সুপর্ণাকে আমরা বলি, এ আবার কেমন নেগেটিভ ব্যাপার হয়, তাও তো ঠাকমা রাজি হয় না কেন? সুপর্ণা বলে, না, নেগেটিভ ঘটনা ঘটে ঠিকই, কিন্তু কখনো কারো ক্ষতি হয়নি। তারপর আমি আর অর্পিতা কথা বাড়াই না। সেই রাতটা একদমই ঘুম হয়নি আমাদের, ভয়ে ভয়ে কাটিয়েছি। পরের দিন সকালেই আমরা বাড়ি ফিরি। এরপরও সুপর্ণাদের বাড়ি যাই, কিন্তু কখনো রাত কাটাইনি আর 3 তলায় উঠিনি। এই ছিল দীপ আমার দুটো ভৌতিক এক্সপিরিয়েন্স। ভালো লাগলে ঘটনার দুটি ভূতবাঙে পড়ে শোনাস। তাহলে বন্ধুরা, আজকের দুটো ঘটনা কেমন লাগলো
কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা বাই।